10 মাস পর খাদ্যের মূল্যস্ফীতি 10%-এর নিচে নামলো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ হিসেবে ফেব্রুয়ারিতে তা 9.24% হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাইবো আপনার কাছে যে গত বছরের চেয়ে এবারের রমজানের নিত্যপণ্যের দাম সহনীয় থাকায় মানুষের মধ্যে স্বস্তি দেখা গেছে কিছুটা। আপনার পর্যবেক্ষণ কি? জি, ধন্যবাদ। দেখুন যে আমরাও যদি স্বাভাবিকভাবে গত বছরের রমজানের সাথে এই বছরের তুলনা করি, বিশেষ করে খাদ্য পণ্য সমূহ, তাহলে কিন্তু আমরা প্রকৃতপক্ষে দেখতে পাই যে প্রত্যেকটা জিনিসের দাম গত বছরের তুলনায় অলমোস্ট কম ছিল। যে কারণে কিন্তু দেখবেন বাংলাদেশেও ফেব্রুয়ারিতে যে মূল্যস্ফীতি পরিমাপ করা হয়েছে, যেটা 9.4% থেকে গত বছর 9.2% নেমে এসেছে। এর মূলত পিছনে কিন্তু একমাত্র কারণ হচ্ছে কিন্তু খাদ্য মূল্যস্ফীতি কমা। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি যদি চিন্তা করেন, তাহলে আমরা দেখতে পাই যে বাংলাদেশে আসলে মূল্যস্ফীতিটা মাপার ক্ষেত্রে আপনারা জানেন যে প্রায় 750 পণ্য, যার মধ্যে কিন্তু 242টি এবং খাদ্য পণ্য এবং খাদ্য বহির্ভূত পণ্য 742টি। প্রশ্ন হচ্ছে যে 742টি যে খাদ্য বহির্ভূত পণ্য, তার যে এভারেজ গড় মূল্য, সেটা কিন্তু প্রকৃতপক্ষে কমে নাই, বরং সামান্য বেড়ে গিয়েছে। যেটা 9.2% ছিল জানুয়ারিতে, সেটা 9.38। কিন্তু খাদ্য মূল্যস্ফীতি কমার কারণেই একমাত্র আরেকটা জায়গা লক্ষণীয়, যে আমরা যখন মূল্যস্ফীতি পরিমাপ করি, তখন সেটা গ্রাম এবং শহরের মধ্যে পরিমাপ করি। দেখবেন শহরে যতটুকু মূল্যস্ফীতি কমেছে, তার চেয়ে অধিক মাত্রায় মূল্যস্ফীতি কমেছে গ্রামে। তার মানে হচ্ছে আমাদের শীতকালীন যে শাকসবজি এবং অন্যান্য দ্রব্য, সেই খাদ্যদ্রব্য, সেগুলার কারণেই কিন্তু প্রকৃতপক্ষে আমরা যে ফেব্রুয়ারির মূল্যস্ফীতি কমছে সেটা দেখতে পাচ্ছি। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ হিসেবে আমরা যেমনটি দেখেছি 10 মাস পর খাদ্যের মূল্যস্ফীতি 10%-এর নিচে নামলো। ফেব্রুয়ারিতে তা 9.24% হয়েছে। মূল্যস্ফীতি আরো কমা উচিত কিনা? যে অর্থনীতির পরিভাষায় হচ্ছে যে কোন মূল্যস্ফীতি অর্থনীতির জন্য ভালো। আমরা বলি সাধারণত 2 থেকে 3% মূল্যস্ফীতি যদি কোনো দেশে বজায় থাকে, তাহলে সেই দেশ উন্নতির দিকে যেতে থাকে। এর পরবর্তীতে যখন আমরা মিডিল ইনকাম, লোয়ার মিডিল ইনকাম, আপার মিডিল ইনকাম কান্ট্রিগুলোর কথা চিন্তা করি, তখন স্বাভাবিকভাবে এই সহায়কটা 4 থেকে 5%-এর মধ্যে। আমরা কিন্তু অলমোস্ট সেই জায়গা থেকে এখনো ডাবলে রয়েছি। এবং আপনি যদি সাউথ এশিয়ার দেশগুলোর কথা চিন্তা করেন, সেখানে কিন্তু শুধু মূল্যস্ফীতি না, আমাদের ডিফ্লেশন বলে যে প্রাইস কমে যাওয়া, তারও উদাহরণ হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতে কিন্তু এখন স্বাভাবিকভাবে দ্রব্যের যে দাম ছিল, তার থেকে আপনি গত বছরের তুলনায় তার থেকে আপনি আরো কম দামে কিনতে পারছেন। এবং আপনি অন্যান্য দেশের তুলনাও যদি মূল্যস্ফীতি বলেন, তাহলে বাংলাদেশ স্বাভাবিকভাবেও এখন অনেক বেশি মূল্যস্ফীতি আমাদের কম্পিটিং এবং গ্লোবাল সিনারিওর তুলনায় এখন একটা কমার লক্ষণ। এবং সেই লক্ষণটা কিন্তু 3 মাস ধরে স্থায়ী হচ্ছে, যে ডিসেম্বর একটু কমেছে, জানুয়ারিতে আর একটু কমার দিকে, এবং ফেব্রুয়ারিতেও আমরা কমছে। এই কমার সেক্ষেত্রে যদি একটু জানতে ধারাবাহিকতাটা। চাই যে বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার বিভিন্ন নিত্য পণ্যের উপর কর কমিয়েছে, এতে কি রাজস্ব ঘাটতি দেখা দেবে কিনা? যে দেখেন, মূল্যস্ফীতির পিছনে কিন্তু আমি বলছি যে কমার পিছনে, যখন আপনি ভ্যাট অথবা ট্যারিফ অন্যান্য কমান, তখন কিন্তু তার একটা প্রভাব থাকে। কিন্তু সমস্যাটা কোথায় ঘটে? যখন এই সরকার তার প্রত্যাশিত রেভিনিউ অর্জন করতে পারে না, যেটা কিন্তু আমরা 7 মাসের পরিসংখ্যান থেকে জানি যে প্রায় 52,000 কোটি টাকা ডেফিসিট। এই ঘাটতি অর্থায়ন যখন আবার টাকা ছাপিয়ে সরকারকেই করতে হয়, অর্থাৎ রেভিনিউ যখন প্রত্যাশিত না হয়, তখন সরকার ঘাটতিতে পড়ে। ঘাটতি টাকা যখন আবার প্রিন্টিং করে সরকারকে ম্যানেজ করতে হয়, তখন কিন্তু আবার মূল্যস্ফীতির একটা সংখ্যা থেকে যায়। সেক্ষেত্রে অতএব সরকার, রাজস্ব ঘাটতি কমাতে আপনার পরামর্শ কি? দেখেন, ট্যাক্সকে আমরা বলি যে ট্যাক্সকে ভালো সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কিন্তু সংস্কারের কথা বলা হলেও প্রত্যাশিত কোনো ফলাফল পাচ্ছি না। ধরেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারদারি যে সংখ্যাটা বাড়ার প্রত্যাশা করেছিলাম, তার কিন্তু ফলাফল আমরা পাচ্ছি না। ইভেন রেভিনিউর যে প্রত্যাশা ছিল, সেটাও কিন্তু কালেকশন হচ্ছে না। এখন তার জন্য কি করতে হবে? প্রকৃতপক্ষে সরকারকে কঠোর অবস্থানে যেতে হবে, এবং সরকারের যে বিভাগগুলো দায়ী,
তাদেরকে কিন্তু কাজে লাগাতে হবে। এবং মানুষ যদি আপনি আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের জনগণকেও কিন্তু, যা আমি জানি আমি ট্যাক্সেবল ইনকাম আছে, আমি রিপোর্টেড করছি না, আনরিপোর্টেড রেখে দিচ্ছি, একটা টিন নাম্বার নেই, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার নেই, এই জায়গাগুলা থেকে আমার মনে হয় মানুষকে যেরকম সতর্ক হবে, সরকারকেও কিন্তু সেই ধরনের ব্যবস্থাগুলা নিতে হবে। যে ট্যাক্স ব্র্যাকেট আমরা জানি 2 থেকে 3 কোটি মানুষ আওতায় আসে, কিন্তু কেন এখনো আমরা 28 থেকে 32 লাখ মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকবো? অতএব এটা কিন্তু তাদের কর্তৃপক্ষের এক ধরনের বড় ব্যর্থতা যে তাদেরকে অন্তর্ভুক্তিমূলক করতে পারছে না। জি, এবং সেই জন্যই সরকার তার প্রত্যাশিত রেভিনিউ সংগ্রহ করতে পারছে না, ঘাটতিতে পড়ছে। ঘাটতির বোঝা কিন্তু জনগণকেই টানতে মূল্য হচ্ছে। দিতে হচ্ছে জি, মূল্যস্ফীতির কারণে। আরেকটা হচ্ছে যে এই মূল্যস্ফীতিকে আমি যদি আরেকটা জায়গায়, সেটা হচ্ছে কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কার, যেটা আমরা আর্থিক প্রাতিষ্ঠানিক সংস্কারও আসলে প্রতিষ্ঠান সেক্ষেত্রে বলি। অনেক ভূমিকা রাখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।